আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি রুমাল আক্তার, প্রভাষক হিসেবে বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তো এই বইটির আমার আলোচনার টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইনভেস্টমেন্ট। তো গত ক্লাসে আমি এই ইন্ট্রোডাকশন টু ইনভেস্টমেন্টের উপর একটা ক্লাস আলোচনা করেছি। আজকে তার ধারাবাহিকতায় আমি তোমাদেরকে পড়াবো পোর্টফোলিও সম্পর্কে। তো পোর্টফোলিও শব্দটি আসলে যদিও ইংরেজি শব্দ, এটি ইটালিয়ান শব্দ থেকে এসেছে এবং এটা 1930 সাল থেকে ফিনান্সে মূলত এটি ব্যবহার করা হচ্ছে। এবং ফিনান্সে যেই অর্থে এটি ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে যে সিকিউরিটিসের মানে ধারণকৃত সিকিউরিটিসের সংগ্রহ। সোজা কথা যদি আমি বলতে যাই তাহলে বিষয়টা এভাবে বলা যায় যে একজন বিনিয়োগকারী কিন্তু সবসময় একটি সম্পদেই তাদের যে বিনিয়োজিত বা বিনিয়োগযোগ্য যে তহবিল রয়েছে সেটাকে মানে বিনিয়োগ করেন না বা খাটান না। তারা একাধিক সম্পদে বিনিয়োগ করে থাকেন, আর এই যে একাধিক সম্পদে বিনিয়োগ করাটাই হচ্ছে মূলত পোর্টফোলিও। তো পোর্টফোলিও সংজ্ঞা দিতে গিয়ে খান অ্যান্ড জেইন বলেছেন যে পোর্টফোলিও হচ্ছে মানে দুই বা ততোধিক সিকিউরিটিসের সমাহার। তো এই যে সিকিউরিটিস শব্দটি আমি বলছি, এই সিকিউরিটিসগুলো কি কি গত ক্লাসে আমি পড়িয়েছি, আজকেও পড়াচ্ছি আবার। যেমন বিভিন্ন ধরনের সিকিউরিটিস হতে পারে, শেয়ার বা স্টক, বন্ড, ডিভেঞ্চার, প্রেফারেন্সিয়াল শেয়ার, অনেক কিছুই হতে পারে। এগুলোকে মানে আর্থিক হাতিয়ারগুলোকেই মূলত বলা হচ্ছে সিকিউরিটিস। তো সিকিউরিটিস গুলো যখন একটা সমাবেশ বা একটা গুচ্ছের মধ্যে রাখা হয় তখন সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। দেখো পড়ে আমি একটি সংজ্ঞা লিখেছি, পোর্টফোলিও ইজ দ্য বান্ডেল অর এ কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেটস অর সিকিউরিটিস। অর্থাৎ একক যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো বা কতিপয় বা একক সম্পদগুলোর গুচ্ছ বা সমাবেশকে বলা হচ্ছে পোর্টফোলিও। অর্থাৎ একজন বিনিয়োগকারী কর্তৃক, একক বিনিয়োগকারী কর্তৃক তার যে বিনিয়োজিত যে সিকিউরিটিসগুলো রয়েছে সেই সিকিউরিটিস, অবশ্যই সেটা একের অধিক সিকিউরিটিসগুলো রয়েছে, সেই সিকিউরিটিসগুলোর একত্রে ধারণকৃত অবস্থায় বা একত্রে সংগৃহীত অবস্থাটাকেই বলা হচ্ছে পোর্টফোলিও। এখানে কিন্তু একক বিনিয়োগকারীর যে সিকিউরিটিসগুলো রয়েছে সেই সিকিউরিটিসগুলো অখণ্ড বলে বিবেচিত হবে। এখানে সিকিউরিটিসগুলো অবশ্যই আলাদা, কোনো একটা নির্দিষ্ট অ্যাসেটে না, এখানে সিকিউরিটিসগুলো অবশ্যই আলাদা। আমরা যদি শেয়ার মার্কেটের দিকে তাকাই বা স্টক এক্সচেঞ্জের দিকে তাকাই, বা ধরো শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সেখানে কিন্তু 250-এরও বেশি প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু একই রকম প্রতিষ্ঠান নয়, তাদের প্রত্যেকেরই প্রোডাক্ট কিন্তু আলাদা, আর্থিক সম্পদ কিন্তু এখানে আলাদা। তাদের কারোটা হয়তো সিকিউরিটিস মানে ধরো শেয়ার, কারোটা হয়তো ডিভেঞ্চার, কারোটা হয়তো বন্ড, কারোটা শুধুমাত্র অগ্রাধিকার শেয়ার। মানে এই যে এক একটা হাতিয়ার, আর্থিক হাতিয়ার রয়েছে, এই আর্থিক হাতিয়ারগুলোর সমষ্টিকেই বলা হচ্ছে কি, যখন একজন বিনিয়োগকারী বিনিয়োগ করছেন একাধিক এই সিকিউরিটিসগুলোকে, সেইগুলোকেই বলা হচ্ছে একত্রে পোর্টফোলিও। তো এরপরে আসি স্টেপস ইন পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তো পোর্টফোলিও ম্যানেজমেন্টের স্টেপস লিখেছি আমি, তার আগে আমি পড়াবো হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি। একজন বিচক্ষণ বিনিয়োগকারী অবশ্যই কি করবেন, যখন বিনিয়োগ করতে যাবেন তিনি তো অবশ্যই একটি অ্যাসেটে বিনিয়োগ করবেন না, তিনি দেখবেন যে বাজারে যেসব অ্যাসেট বা সিকিউরিটিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে ঝুঁকি এবং আয় বিশ্লেষণ করবেন তিনি। এই ঝুঁকি আয় বিশ্লেষণ করার পরে কিন্তু তিনি সর্বোত্তম সিকিউরিটিসগুলোকেই গ্রহণ করবেন। এবং এই যে ঝুঁকি আয় বিশ্লেষণ বলছি, এগুলো কিন্তু অর্থের পরিমাপযোগ্য, অর্থাৎ ক্যালকুলেট করা যায়। এবং এই ক্যালকুলেট করার পরেই কিন্তু তিনি দেখবেন যে সর্বনিম্ন ঝুঁকিতে সর্বোচ্চ আয় কোনটা, অথবা তোমার যে আয়টা প্রত্যাশা করছো তার জন্য কিভাবে তুমি সর্বোত্তম ঝুঁকি নিশ্চিত করবে। এই যে বিষয়টা, অর্থাৎ সর্বোচ্চ
আয় নিশ্চিত করা এবং ঝুঁকি মিনিমাইজ করা, এই বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তো আমরা যদি সাধারণভাবে বলতে যাই যে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা কি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে তোমার একক যে সিকিউরিটিসগুলো রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করে এবং একাধিক যে সিকিউরিটিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনুকূল সিকিউরিটিসগুলোর সমাবেশ সংক্রান্ত তথ্য এবং অনুশীলন করা। আমি আবার বলছি, পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সিকিউরিটিকে আগে বিশ্লেষণ করব। সেই আলাদা বিশ্লেষণ করার পরে একজন বিনিয়োগকারী হিসেবে আমি যখন আমার পোর্টফোলিওটি তৈরি করব, সেখানে আমি দেখব যে অনুকূল সিকিউরিটিস কোনগুলো রয়েছে, সেইগুলো সব অবশ্যই সেগুলো নিয়ে কিন্তু আমি কি করব, আমার পোর্টফোলিওটি গঠন করব। এবং এই কথাটাই এখানে বলা হচ্ছে যে একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবেন তখন তিনি একক সিকিউরিটিগুলোকে বিশ্লেষণ করবেন এবং সিকিউরিটি বিশ্লেষণ পূর্বক তিনি একাধিক অনুকূল সিকিউরিটির সমাবেশ করবেন এবং সে সংক্রান্ত তথ্য বা অনুশীলনের বিষয়গুলো নিয়েই আসলে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট আলোচনা করে থাকে। তো এবার আসি স্টেপস, যেটা এখানে বলা হয়েছে, অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে পদক্ষেপগুলো বা পর্যায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব। দেখো, বলা হয়েছে সিকিউরিটি অ্যানালাইসিস ফার্স্ট স্টেপ। পোর্টফোলিও ম্যানেজমেন্টটা কেন করে সেটা তো বুঝতেই পেরেছো, যাতে সর্বোচ্চ আয় প্রত্যাশা করে, যে আয়টা বিনিয়োগকারী প্রত্যাশা করছেন সেই আয়টা সে পেতে পারেন সর্বনিম্ন ঝুঁকিতে। এই কারণেই তো পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করা হয়। তাহলে তার জন্য প্রথম তাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিকিউরিটি বিশ্লেষণ করতে হবে। তো সিকিউরিটি বিশ্লেষণের উপর আমি কিন্তু গতদিন ক্লাস নিয়েছি। সিকিউরিটি বিশ্লেষণ মূলত 3 ধরনের করা যায়। একটি হচ্ছে মৌলিক বিশ্লেষণ, একটি হচ্ছে কৌশলগত বিশ্লেষণ, আর একটি হচ্ছে দক্ষ বাজার প্রকল্প। এই 3টা বিষয়ে আমি গতকাল আলোচনা করেছি, মানে গত ক্লাসে। এবার আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি। মৌলিক বিশ্লেষণ কি, একজন বিনিয়োগকারী তিনি যেহেতু তার জমানো অর্থটাকে বিনিয়োগ করতে চাচ্ছেন, অবশ্যই তিনি কি প্রত্যাশা করছেন, সেখান থেকে একটা মানে বেশ ভালো পরিমাণের রিটার্ন প্রত্যাশা করছেন, প্রতিদান প্রত্যাশা করছেন। সেই প্রত্যাশাটাকে পূরণ করার লক্ষ্যে তাকে কি করতে হবে, বাজারে যে সিকিউরিটিসগুলো রয়েছে সেই সিকিউরিটিসগুলোকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ যে বন্ড, শেয়ার, ডিবেঞ্চার বা অগ্রাধিকার শেয়ার বা এই ধরনের আরও যে আর্থিক হাতিয়ারগুলো রয়েছে সেই আর্থিক হাতিয়ারগুলোকে তিনি বিশ্লেষণ করবেন এবং সেই বিশ্লেষণের ক্ষেত্রে তিনি 3টি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে যেটি, সেটি হচ্ছে মৌলিক বিশ্লেষণ। অর্থাৎ এক্ষেত্রে তিনি মানে বিনিয়োগকারী বা সিকিউরিটি বিশ্লেষক তিনি প্রথমে দেখবেন যে কোম্পানির শেয়ার প্রতি আয় সেটা কত, লভ্যাংশ প্রদান অনুপাত কত, বা মার্কেট শেয়ারের পরিমাণ কত, বাজারে প্রতিযোগিতা করার মানে যে কোম্পানিটির শেয়ার তিনি কিনতে চাচ্ছেন সেই কোম্পানিটির বাজারে প্রতিযোগিতা করার ক্ষমতা কেমন, আরেকটি হচ্ছে তাদের ব্যবস্থাপনার মান কেমন, অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার মানটা কেমন। এই বিষয়গুলো যখন একজন বিশ্লেষক বা বিনিয়োগকারী বিশ্লেষণ করেন তখন কিন্তু তিনি অবশ্যই বুঝতে পারেন যে ওই কোম্পানির যে শেয়ার বা স্টক বা বন্ড বা অগ্রাধিকার শেয়ার যাই থাকুক না কেন, সেই পত্রটির বা সেই সিকিউরিটিটির যে প্রকৃত মূল্যটি নির্ধারণ করা হয়েছে সেটি অতি মূল্যায়িত না অবমূল্যায়িত, অতি মূল্যায়িত হলে কি হবে আর অবমূল্যায়িত হলে কি হবে। যখন একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে যান তখন তিনি কিন্তু ক্রয় করবেন কোনগুলো, অবশ্যই অবমূল্যায়িতগুলো, অর্থাৎ প্রকৃত হারে মানে প্রকৃত যে মূল্যটা রয়েছে সিকিউরিটিসের সেই প্রকৃত মূল্যর থেকে যদি কম মূল্যে শেয়ার বাজারে থাকে তাহলে তিনি সেটাকে কিনবেন। আর যদি তার মালিকানায় অতি মূল্যায়িত কোনো শেয়ার থাকে তাহলে সেটাকে তিনি বিক্রয় করে দেবেন। অতি মূল্যায়িত কোন শেয়ার, যেটা প্রকৃত মূল্যের চাইতে বেশি পরিমাণ মূল্য দ্বারা মূল্যায়িত করা হয়েছে সেই শেয়ারগুলোকে একজন বিনিয়োগকারী বা সিকিউরিটি বিশ্লেষক বিক্রয় করে দেবেন। এটা হচ্ছে সিকিউরিটি বিশ্লেষণের মৌলিক বিশ্লেষণ। এবার আসি কৌশলগত বিশ্লেষণ। একজন কৌশলগত বিশ্লেষক প্রথমে যে বিষয়টি দেখেন সেটি হচ্ছে যে বাজারে যে সিকিউরিটিসগুলোর দাম হ্রাস বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ওঠানামা করছে, এই ওঠানামাটা একটা সুশৃঙ্খল এবং সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন ফলো করে এবং এই প্যাটার্নটাকে তিনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে সে অনুযায়ী তিনি ওই সিকিউরিটিসের
বা যেই সিকিউরিটিসটার আসলে দামটা হ্রাস বৃদ্ধি হচ্ছে, সেই সিকিউরিটিসটার ক্ষেত্রে তিনি কি করবেন যে ভবিষ্যৎ একটা মূল্য অনুমান করে বর্তমান মূল্যের সাথে সেটাকে বিশ্লেষণ করে তারপরে সেটা তার জন্য ভালো কিনা সেই বিষয়টার ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেবেন। আর দক্ষ বাজার প্রকল্প হচ্ছে একটা আধুনিক চিন্তাধারা, যেখানে বিশ্লেষকরা বা একজন বিনিয়োগকারী এটাই চিন্তা করতে পারেন যে আসলে অতি মূল্যায়িত বা অমূল্যায়িত শেয়ার একসময় কিন্তু বাজারের স্বাভাবিক কার্যক্রম ধারা, ক্রিয়া প্রতিক্রিয়ার ধারা কিন্তু তারা তাদের সঠিক মূল্যে ফিরে আসে। আর এ কারণে কিন্তু আমরা কি দেখি যে বাজারে হয়তো কোনো শেয়ারের দাম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, 400 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে, পরে হয়তো সেটা আবার একদম ফল করে তার প্রকৃত হারে ফিরে আসে। শেয়ার মার্কেটে যে আমরা যে বড় ধরনের দরপতনগুলো দেখি, এই ঘটনাটা তখন ঘটে। তো দক্ষ বাজার প্রকল্পে বলা হয় যে এই মানুষের যে বা বিনিয়োগকারীরা যে অস্বাভাবিক আয় করেন, এটা কিন্তু সবসময় করা যায় না, তাই না? এইটা আসলে সবসময় করাও যায় না এবং এটা কোনো স্বাভাবিক বিনিয়োগ চিন্তাও হতে পারে না। স্বাভাবিক বিনিয়োগ চিন্তার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি চিন্তা করে যে তারা স্বাভাবিক আয় গ্রহণ করবেন এবং সেটা তারা কি করবেন, একজন বিনিয়োগকারী তিনি দৈবচয়ন ভিত্তিতে সিকিউরিটিজ গ্রহণ করবেন এবং সেখান থেকে স্বাভাবিক আয় অর্জন করবেন। এখানে দৈবচয়নটা কিভাবে হবে, ওই যে সিকিউরিটি বিশ্লেষণ, মানে কোন সিকিউরিটিটা তার জন্য ভালো হবে বা তিনি কোন সিকিউরিটিজের জন্য কতটুকু ঝুঁকি নিতে প্রস্তুত, তার ঝুঁকি নেওয়ার সামর্থ্য বা বিনিয়োগ করার সামর্থ্য এবং তার বিনিয়োগের উদ্দেশ্য, এগুলোর উপর নির্ভর করেই তিনি কিন্তু সিকিউরিটিজকে গ্রহণ করবেন। এটা ছিল আমাদের যে ফার্স্ট সিকিউরিটি অ্যানালাইসিস। এবার আসি পোর্টফোলিও সিলেকশন। তো দেখো পোর্টফোলিও সিলেকশনটা কি, যখন সিকিউরিটি বিশ্লেষণ পর্বটা কমপ্লিট হয়, অর্থাৎ এই পর্যায়টা যখন কমপ্লিট হয়, তখন একজন বিনিয়োগকারী কিন্তু তার বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত বিনিয়োগ সেট পেয়ে যান, অর্থাৎ সিকিউরিটিসের সেট পেয়ে যান যে কোন কোন সিকিউরিটিগুলোতে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে চাচ্ছেন। তো এক্ষেত্রে যেহেতু অনেকগুলো সিকিউরিটিস তার হাতে থাকে, তখন তিনি কিন্তু এই সিকিউরিটিসগুলোর মধ্যে থেকে তাদের যে বিনিয়োগ অনুপাত, বা একজন বিনিয়োগকারী অবশ্যই তো অঢেল অর্থ নেই, তার যে নির্দিষ্ট মূলধন রয়েছে বা তার যে বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে, সেটা দিয়ে তো তিনি চেষ্টা করবেন সবচেয়ে সর্বোত্তম বিনিয়োগের যে সিকিউরিটিস সেগুলোকে খুঁজে বের করার। তো যেহেতু সিকিউরিটি বিশ্লেষণের পরে তিনি এক সেট কাঙ্ক্ষিত সিকিউরিটিসের সেট পান, তাহলে এই সিকিউরিটি সেট থেকে তিনি কিন্তু আবার ঝুঁকি আয় বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো পোর্টফোলিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটা পোর্টফোলিওতে যে সিকিউরিটিসগুলো রয়েছে তাদের ঝুঁকি আয়ের হার কিন্তু আলাদা, আবার যখন একত্রে ওই পোর্টফোলিওতে বিভিন্ন সিকিউরিটিস মিলে যখন তার ঝুঁকি এবং আয়ের হার নির্ধারণ করা হবে, সেটা কিন্তু আলাদা। আমার কথাটা বুঝতে পেরেছো আশা করছি। সিকিউরিটিসগুলো ইন্ডিভিজুয়াল আয়ের ঝুঁকি আয়ের যে হারটা রয়েছে সেইটা আলাদা, আবার পোর্টফোলিও মানে সমষ্টিগতভাবে যখন ঝুঁকি আয় পরিমাপ করা হবে সেটার পরিমাণ কিন্তু আলাদা হবে। তাই একজন বিনিয়োগকারীকে কি করতে হবে, অবশ্যই এই পোর্টফোলিও সিলেকশন পোর্টফোলিও অ্যানালাইসিস, আমি 2 নাম্বারটা এটা আলোচনা করছি, পোর্টফোলিও অ্যানালাইসিসটা। তো পোর্টফোলিও অ্যানালাইসিস করতে হবে যে প্রত্যেকটা পোর্টফোলিও আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করার পরে তার জন্য কোনটা বেটার, অর্থাৎ সে কম ঝুঁকিতে সর্বোচ্চ আয় কিভাবে পাবে বা কোন পোর্টফোলিওর থেকে পাবে, সেটা তাকে মানে এই বিশ্লেষণের পরেই সে জানতে পারবে। তো এই জন্য যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু এক ঝুড়িতে সব ডিম রাখে না। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এটা আবার কেমন কথা, এক ঝুড়িতে সব ডিম রাখে না, কারণ একটা ডিম নষ্ট হতেও পারে, তাই না? যেমন আরও সহজ করে বলতে গেলে এক ঝুড়িতে সব আপেল না রাখা, কারণ সেখানে যদি একটা আপেল পচে যায় তাহলে সে বাকি আপেলগুলোকে কিন্তু নষ্ট করে দিতে পারে। সেই জন্য বলা হচ্ছে যখনই তুমি বিনিয়োগ করতে যাবে তখন তোমার বিনিয়োগের যে পোর্টফোলিওটা হবে সেখানে তুমি কখনোই একক কোনো সম্পদের ওপর বিনিয়োগ করবে না, বরং এই বিনিয়োগটা হবে বহুমুখী, বৈচিত্র্যতার সাথে বিনিয়োগ করতে হবে। তাহলেই যদি কোনো একটা সিকিউরিটিস অধিক ঝুঁকি সম্পন্ন হয়েও যায়, তথাপি অন্যান্য সিকিউরিটিসগুলো মিলে সেটাকে কভার আপ করতে পারে। তো এই জন্যই বলা হচ্ছে যে পোর্টফোলিও অ্যানালাইসিস। এবার আসি
পোর্টফোলিও সিলেকশন। দেখো পোর্টফোলিও অ্যানালাইসিসের ফলাফল হিসেবে কিন্তু পোর্টফোলিও সিলেকশন করা যায়, অর্থাৎ একটা মানে ভালো পোর্টফোলিও একজন বিনিয়োগকারী পেতে পারেন এই পোর্টফোলিও বিশ্লেষণের পরে। তো যখনই একজন বিনিয়োগকারী একটা ভালো বা তার জন্য সামর্থ্যপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র অর্থাৎ পোর্টফোলিও পেয়ে যান, সেক্ষেত্রে তাকে কি বিশ্লেষণ করতে হয়? তাকে বিশ্লেষণ করতে হয় যে পোর্টফোলিওটা তিনি গ্রহণ করেছেন সেটা থেকে তিনি আসলে যে আয়ের হার প্রত্যাশা করছেন সেটার সাথে তার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এই বিষয়টা কিন্তু তাকে এখানে বিশ্লেষণ করতে হবে। এবং তিনি অবশ্যই চেষ্টা করবেন যে এক্ষেত্রে তার যে পোর্টফোলিওগুলো ছিল বিশ্লেষণ করেছেন তিনি, সেই পোর্টফোলিওগুলোর মধ্যে কোনটা তিনি আসলে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন, মানে কোনটার জন্য তিনি সামর্থ্য রাখছেন, কোনটাতে বিনিয়োগ করা তার উদ্দেশ্য ছিল, বা কোনটাতে বিনিয়োগ করলে তিনি যে আয়ের হার প্রত্যাশা করছেন সেটা তিনি পাবেন। তো এক্ষেত্রে এই একাধিক পোর্টফোলিও থেকে তাকে পোর্টফোলিও সিলেকশন করতে হবে। এবার আসি পোর্টফোলিও রিভিশন। এখানে পোর্টফোলিও রিভিশন মানে পোর্টফোলিও সংশোধন। যখনই বিনিয়োগকারীরা তাদের কাঙ্ক্ষিত পোর্টফোলিওটি পেয়ে যান, তখন সেই কাঙ্ক্ষিত পোর্টফোলিওটি যাতে বজায় থাকে সেজন্য কিন্তু বিনিয়োগকারীদেরকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে রাখতে হয়। অর্থাৎ এটার কারণ হচ্ছে যে তোমার অর্থনীতি এবং আর্থিক বাজার এটা কিন্তু সবসময় কি গতিশীল। তো এই যে গতিশীল বাজারের সাথে তোমার প্রোডাক্ট বা সিকিউরিটি যেগুলো আছে, আসলে প্রোডাক্ট না এখানে সিকিউরিটি হবে, এই যে সিকিউরিটিগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিবর্তন হয়। যেমন তুমি যখন বিনিয়োগ করতে গিয়েছো, তুমি যেই সিকিউরিটিটিকে খুব আকর্ষণীয় অবস্থায় পেয়েছিলে, সময়ের পরিবর্তনে হয়তো সেটি আর আকর্ষণীয় নেই, এবং দেখা গেছে যে বাজারে নতুন আরেকটি সিকিউরিটিস হয়তো আরও আকর্ষণীয় আয়ের হার নিয়ে তোমার সামনে হাজির হয়েছে, যার ঝুঁকি কম আয় বেশি। তখন তুমি কি করবে? অবশ্যই তুমি তোমার পুরনো সিকিউরিটিসগুলো আঁকড়ে ধরে পড়ে থাকবে না, তখন তুমি চাইবে তোমার মানে পোর্টফোলিও যেটা রয়েছে সেটাতে এই সিকিউরিটিসটাকে অন্তর্ভুক্ত করতে। এবং যেহেতু তুমি অঢেল বা অসীম মানে অসীম তহবিলের মালিক নও, তখন তোমাকে কি করতে হবে? এই যে তোমার কাছে থাকা যে পোর্টফোলিও রয়েছে সেখানে যেটা তোমার সর্বোচ্চ ঝুঁকির পোর্টফোলিও রয়েছে অথচ আয়ের হার কম, এই সিকিউরিটিসটাকে, মানে যে সিকিউরিটিসটার সর্বোচ্চ ঝুঁকি এবং আয়ের হার কম, এই সিকিউরিটিসটা কিন্তু তুমি বিক্রয় করে দিবে এবং নতুন যে আকর্ষণীয় সিকিউরিটিস বাজারে এসেছে সেটাকে কিন্তু তুমি ক্রয় করে নিবে। মানে এইভাবেই হচ্ছে আসলে সিকিউরিটিসকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে তোমার পোর্টফোলিওটাকে কি করা যায়? সংশোধন করা যায়। তবে শুধু যে এই কারণে পোর্টফোলিও সংশোধন করা হয় তা কিন্তু না। ধরো তোমার অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজনে, বিকল্প হয়তো কোনো আয় অর্জনে তুমি এই পোর্টফোলিওকে সংশোধন করতেই পারো। তো এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না যে নতুন আসলো সেজন্যই তুমি তোমার পোর্টফোলিওটাকে সংশোধন করে নিলে। ঠিক আছে, তো এরপরে আসি আমরা পোর্টফোলিও ইভালুয়েশন, পোর্টফোলিও মূল্যায়ন। ঠিক আছে, পোর্টফোলিও মূল্যায়নটা কি? যে তুমি এতগুলো কাজ করলে একজন বিনিয়োগকারী হিসেবে, কাজ করার পরে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমার পোর্টফোলিওটাকে মূল্যায়ন করতে হবে, যে তোমার ধারণা এবং বাস্তবতার যে পার্থক্য সেটাকে পরিমাপ করার জন্যই আসলে তোমাকে পোর্টফোলিওটাকে মূল্যায়ন করতে হবে। এবং পোর্টফোলিও মূল্যায়নের কারণে তুমি একটা জিনিস কিন্তু বুঝতে পারবে যে তোমার যে পোর্টফোলিওটি রয়েছে সেখানে কোথাও কোনো ধরনের যদি অসঙ্গতি থাকে বা সেই অসঙ্গতিটাকে তুমি কিন্তু দূর করতে পারবে। অর্থাৎ অসঙ্গতি দূর করার একটা মেকানিজম হচ্ছে এই পোর্টফোলিও কি মূল্যায়ন। এবং এই পোর্টফোলিও মূল্যায়নের ফলে পরবর্তীতে যদি তুমি কোনো ধরনের সিকিউরিটিস ক্রয় বিক্রয় করতে যাও বা নতুন ধরনের পোর্টফোলিও গ্রহণ করতে যাও, তখন সেখানে কিন্তু তুমি উত্তম পোর্টফোলিও তৈরি করতে পারবে এই আগের পোর্টফোলিও মূল্যায়নের অভিজ্ঞতা থেকে। তো এই ছিল আমাদের স্টেপস ইন পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এবার আসি কনসেপ্ট অফ রিস্ক। রিস্ক কি? রিস্ক হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা হতে যদি কোনো ক্ষতির সৃষ্টি হয় সেটাকে রিস্ক বলছে। এটা হচ্ছে সাধারণ অর্থে, যেমন ভবিষ্যতে কোনো কিছুর হারানোর ভয়কে বা হারানোর পরে যে ক্ষতি হবে সেই ক্ষতিটাকে আমরা রিস্ক বলছি, কিন্তু অর্থনীতির ভাষায় রিস্ক কিন্তু সেটা নয়। অর্থনীতির ভাষায় রিস্ক কি? রিস্ক হচ্ছে প্রত্যাশিত আয়ের সাথে প্রকৃত আয়ের যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে রিস্ক। ধরো তুমি
1000 টাকা দিয়ে একটি সরকারি বন্ড ক্রয় করলে, যেখানে তোমার রিটার্ন বা আয়ের হার 10%, অর্থাৎ তুমি 100 টাকা সুদ পাবে। এখানে কিন্তু তোমার রিস্ক জিরো, কারণ এই যে অর্থনীতির ভাষায় যেটাকে আমরা রিস্ক বলছি, সেই রিস্ক কিন্তু এখানে নেই। অর্থাৎ প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয় কিন্তু এখানে সমান, এখানে কোনো পার্থক্য নেই। কারণ সরকারি কোনো সিকিউরিটিস সাধারণত বাজার দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু যদি হয় বেসরকারি কোনো প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বা ডিবেঞ্চার ক্রয়, তখন কিন্তু সেখানে অবশ্যই কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। একটি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো তুমি ন্যাশনাল ব্যাংকের কিছু শেয়ার কিনেছো, তো এই যে শেয়ারটা কিনেছো, সেই শেয়ার থেকে তুমি 10% মুনাফা প্রত্যাশা করছো প্রতি বছর, কিন্তু দেখা গেল যে তুমি আসলে মুনাফা পেলে 5%। তো এই যে প্রত্যাশিত 10%-এর সাথে তোমার প্রাপ্ত 5%-এর যে পার্থক্য, সেটাকেই কিন্তু আসলে এখানে ঝুঁকি বলা হচ্ছে। তাহলে আমরা ঝুঁকি কি বুঝতে পারলাম? ঝুঁকি হচ্ছে প্রত্যাশিত আয়ের সাথে প্রকৃত আয়ের যে পার্থক্য, সেটাকে অর্থনৈতিক ভাষায় বলা হচ্ছে ঝুঁকি। তাহলে এরপরে এখন এই যে ঝুঁকি কিন্তু 3 প্রকার। আমি উৎস বলবো না, ঝুঁকির উৎস হচ্ছে আলাদা। সেই উৎস কিভাবে সৃষ্টি, ঝুঁকির উৎসগুলো কি কি? একটা হচ্ছে মানবীয় সৃষ্টি, একটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি, তাই না? আর ঝুঁকির প্রকারভেদ কিন্তু অন্য বিষয়। ঝুঁকির প্রকারভেদ কি? ঝুঁকি 3 প্রকার। একটা হচ্ছে আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, খাঁটি ঝুঁকি। তো আর্থিক ঝুঁকিটা কি? আর্থিক ঝুঁকি হচ্ছে যে মানে অর্থায়ন সংশ্লিষ্ট যে ঝুঁকি, সেগুলো। যেমন ধরো কোনো কোম্পানি যদি ঋণ মূলধন নিয়ে গঠিত হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হয়? সুদ আসল পরিশোধ করতে হয়। এখন এই সুদ আসল পরিশোধ করতে হলে অবশ্যই কোম্পানিটির নগদ প্রবাহ কিন্তু পর্যাপ্ত থাকতে হবে। কিন্তু কোনো কারণে যদি এই নগদ প্রবাহ পর্যাপ্ত অবস্থায় না থাকে, তখন এই ঝুঁকিটা কিন্তু মানে এক্ষেত্রে কিন্তু ঝুঁকির সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যখনই নগদ প্রবাহ কোম্পানিটির অপর্যাপ্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সে সুদ আসল মানে প্রদানে ব্যর্থ হচ্ছে। আর এই যে ব্যর্থতা থেকে কিন্তু আসলে এখানে আর্থিক ঝুঁকির সৃষ্টি হচ্ছে। আর ব্যবসায়িক ঝুঁকির কথা যদি আমি বলি, তাহলে ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে যে ঝুঁকিটা আসলে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সৃষ্টি হয়। যেমন ধরো কোনো কারণে যদি একটি কোম্পানির বিক্রয় কমে যায়, বা তাদের প্রতিষ্ঠানে যদি শ্রমিক ধর্মঘট দেখা দেয়, বা রাজনৈতিক অস্থিরতার কারণে যদি তাদের বিক্রয় কমে যায়, নানান কারণে যখন প্রতিষ্ঠানটির নগদ প্রবাহ কমে যাচ্ছে, মুনাফা এবং নগদ প্রবাহ কমে যাচ্ছে, ফলে প্রতিষ্ঠান কিন্তু তার পরিচালন ব্যয় মেটাতে ব্যর্থ হচ্ছে। আর এই যে পরিচালন ব্যয় মেটাতেই যখন ব্যর্থ হচ্ছে, সেখানে কিন্তু ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হচ্ছে। আর খাঁটি ঝুঁকির কথা যদি আমি বলি, তাহলে খাঁটি ঝুঁকি হচ্ছে এমন একটা ঝুঁকি যেখানে আসলে লাভের কোনো সম্ভাবনা নেই, কেবল লোকসানের সম্ভাবনা। অর্থাৎ তোমার যে লাভ হবে, একটা প্রতিষ্ঠানের যে লাভ হবে, সেই লাভের অর্থ দিয়ে যখন লোকসানকে পূরণ করা না যায়, সেটাকে বলা হচ্ছে খাঁটি ঝুঁকি। তো এই ছিল আমার ঝুঁকির প্রকারভেদ। এবার আসি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের এই যে ঝুঁকিটা সৃষ্টি হলো, সেই ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করা, তাকে এড়ানো, তাকে হ্রাস করার যে প্রক্রিয়া, সেটাই আসলে বলা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। আর একটু যদি সুন্দর করে বলতে চাই, তাহলে ঝুঁকি ব্যবস্থাপনাটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ঝুঁকির উৎসসমূহ খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করা, এবং সেই চিহ্নিত উৎসসমূহকে প্রতিরোধ করার জন্য নানান পদ্ধতি গ্রহণ করা, সেই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এই ঝুঁকিটাকে মানে কি করা, ম্যানেজ করার যে প্রক্রিয়া, এটাকে আসলে বলা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। তো আমি ঝুঁকি ব্যবস্থাপনার সেই উৎস পড়ালাম না, এখন তোমাদেরকে আমি পড়াবো আসলে যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো। যেমন রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন মানে প্রতিদানের সাথে ঝুঁকির কি সম্পর্ক, বা আয় ও ঝুঁকির যে সম্পর্ক, সেইটা আসলে আমাদের জানা দরকার। একটা প্রতিষ্ঠানের আয় এবং ঝুঁকি যদি কাম্য অবস্থায় থাকে, অর্থাৎ সর্বোচ্চ আয় এবং সর্বনিম্ন ঝুঁকি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী বিনিয়োগ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে একটা প্রতিষ্ঠানে যে সবসময়
সর্বোচ্চ আয় আর সর্বনিম্ন ঝুঁকি থাকে এরকম না বিষয়টা। আয়ের সাথে ঝুঁকি কিন্তু সহচর, তোমার যত আয় বাড়বে তোমার ঝুঁকিও কিন্তু তত বাড়বে, ঠিক আছে? উচ্চ আয়ে উচ্চ ঝুঁকি। তো আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝাই, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে যে ঝুঁকি এবং আয়ের সাথে কি সম্পর্ক। দেখো আমি এখানে একটু চিত্র এঁকে রেখেছি। আমার এই চিত্রটার এই যে উপরে যে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব রেখা, একটা হচ্ছে আনুভূমিক রেখা, তাই না? তো উলম্ব রেখাটার নাম হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর আনুভূমিক রেখাটার নাম হচ্ছে রিস্ক। অর্থাৎ এটা হচ্ছে আমার ঝুঁকি রেখা, যেটাকে আমরা বিটা বলি, আর এক্সপেক্টেড রিটার্নটা হচ্ছে আমার প্রত্যাশিত আয়। তাহলে এই রিস্ক আর এক্সপেক্টেড রিটার্নের মধ্যে যে সম্পর্কটা সেটা দেখো, যখন আমার এক্সপেক্টেড রিটার্ন 0 তখন আমার রিস্কও কিন্তু 0। তো এই 0 থেকে যে রেখাটা গেছে এই রেখাটার নাম হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন বা এসএমএল রেখা। তো এই এসএমএল রেখা দ্বারাই আসলে বিভিন্ন ধরনের সিকিউরিটিসগুলোর যে বিকল্প রয়েছে, অর্থাৎ একাধিক যে সিকিউরিটিস রয়েছে সেই সিকিউরিটিসগুলোর মধ্যে রিস্কটা কোন লেভেলে আছে সেটাকে দেখায়, যে আয়ের হার প্রত্যাশার কোন ক্ষেত্রে তার রিস্কটা কি পরিমাণ রয়েছে সেটাকে আসলে প্রকাশ করে এই এসএমএল রেখাটা। তো এই এসএমএল রেখাটা যখন 0-তে ছিল তখন আমার এক্সপেক্টেড রিটার্ন 0, রিস্কও 0। কিন্তু এটা যখন আমার বাড়তে শুরু করলো, অর্থাৎ ডান দিকে ঊর্ধ্বমুখী হওয়া শুরু করলো, তখন তোমরা দেখো আমার এই লেভেলে কিন্তু রিস্ক কি লো অবস্থায় আছে, কিন্তু আরেকটু যখন যাচ্ছে তখন এভারেজ অবস্থায় আছে, তারপর আরো একটু যখন যাচ্ছে তখন হাই রিস্ক আছে। তো এই যে রিস্কগুলোকে আমরা নির্ধারণ কিভাবে করলাম, দেখো এই রেখাটা কিন্তু ধীরে 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 কি হয়ে গেছে, এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটা আছে এক্সপেক্টেড রিটার্নের সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ঝুঁকি যত বাড়ছে, ঝুঁকির আনুভূমিক রেখা থেকে স্লোপটা যত উপরে উঠছে, ঠিক আছে, আমার ঝুঁকি কিন্তু বাড়ছে, সেই সাথে আমার আয়ও কিন্তু বাড়ছে। কারণ এই এক্সপেক্টেড রিটার্নের সর্বোচ্চ যে লাইনটা সেই লাইনটাকে কিন্তু ছুঁয়ে যাচ্ছে কি এসএমএল রেখা। অর্থাৎ আমার ঝুঁকি যত বাড়ছে আমার রিস্ক তত বাড়ছে, তত আয় বাড়ছে। কারণ দেখো আমার আয়ের হার এখানে কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে, তারপরে এভারেজ রিস্কের পরে কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। যখন হাই রিস্ক তখন তো আমার এক্সপেক্টেড রিটার্নের ঘরটাকে তারা ছুঁয়েই ফেললো। অর্থাৎ এই চিত্রের মাধ্যমে যে জিনিসটা বোঝা গেল সেটি হচ্ছে যত রিস্ক বাড়বে আমার প্রত্যাশিত আয়ের সম্ভাবনা তত বেশি। একটা এভারেজ রিস্কের ক্ষেত্রে দেখো আমি নিচে একটা কথা লিখে রেখেছি যে দ্য স্লোপ ইন্ডিকেটস দ্য রিকোয়ার্ড পার ইউনিট অফ রিস্ক। তো একজন বিনিয়োগকারী কি চাইবে, যে সে চাইবে তার আয় সর্বোচ্চ হোক এবং তার যে ঝুঁকিটা সেটাকেও যাতে সে ব্যবস্থাপনা করতে পারে। তো এক্ষেত্রে যখন এভারেজ রিস্ক তখন আমার রেট অফ রিটার্নটাও কিন্তু কি সর্বোচ্চ আয়ের কাছাকাছি অবস্থায় আছে। অর্থাৎ আমি এখানে এভারেজ রিস্কের মাধ্যমে কিন্তু এভারেজ এক্সপেক্টেড রিটার্নও পাচ্ছি। তো এই ক্ষেত্রেই আসলে বলা হচ্ছে যে দ্য স্লোপ ইন্ডিকেটস দ্য রিকোয়ার্ড পার ইউনিট অফ রিস্ক। অর্থাৎ একজন বিনিয়োগকারী তিনি যদি অতিরিক্ত রিস্ক গ্রহণে আগ্রহী হন তাহলে তিনি সর্বোচ্চ ঝুঁকিও গ্রহণ করবেন এবং সর্বোচ্চ আয়ও তিনি পেতে পারেন। আবার একজন বিনিয়োগকারী যিনি ঝুঁকিকে সেভাবে গ্রহণ করতে চান না, এড়িয়ে যেতে চান, তিনি কিন্তু সর্বাধিক যে আয়ের হার সেটা কিন্তু প্রত্যাশা করতে পারেন না। কারণ যেহেতু এখানে তার রিস্ক কম, তার আয়ের হারটাও কিন্তু এখানে কম। এই কথাটি আসলে বলা হয়েছে যে একজন বিনিয়োগকারীর জন্য যে আয় এবং ঝুঁকির মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে এটা, যে সর্বোচ্চ ঝুঁকি মানে সর্বোচ্চ আয়, আবার সর্বনিম্ন ঝুঁকি মানে সর্বনিম্ন আয়। কিন্তু এক্ষেত্রে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগটা এমনভাবে করতে পারেন, তার পোর্টফোলিওটা এমনভাবে তৈরি করতে পারেন যাতে তিনি রিস্কটাকে এভারেজ মাত্রায় রেখে তিনি সর্বোচ্চ রিটার্নটা পেতে পারেন। তো এই ছিল আমাদের রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। এবার আসি ডিটারমিনেন্টস অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ প্রয়োজনীয় আয় হারের নির্ধারক সমূহ। দেখো প্রয়োজনীয় আয় নির্ধারণের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। কারণ একজন বিনিয়োগকারী কতটুকু রিস্ক নিতে আগ্রহী এটা যেমন অত্যন্ত দরকারি, তার বিনিয়োগের জন্য বিনিয়োজিত বা বিনিয়োগযোগ্য যে তহবিলটা রয়েছে সেটা কেমন সেটাও কিন্তু দরকারি। এছাড়াও আরও কিছু বিষয় কিন্তু তার ভাবার প্রয়োজন আছে। কারণ আজকের 1 টাকা আর 10 বছর পরের 1 টাকার ভ্যালু কিন্তু এক নয়। তার মানে একজন বিনিয়োগকারীকে অবশ্যই
টাইম ভ্যালু অফ মানি সম্পর্কেও চিন্তা করতে হবে। আজকের 1 টাকায় তুমি একটা চকলেট কিনতে পারবে, অথচ 10 বছর আগে কিন্তু কেনা যেত। তার মানে মুদ্রাস্ফীতির হারটাকেও কিন্তু একজন বিনিয়োগকারীর বিবেচনার মধ্যে রাখতে হবে। আবার ঝুঁকি, আজকে তুমি বিনিয়োগ করছো কিন্তু প্রতিদানটা তো তুমি ভবিষ্যতে পাবে, সেজন্য একজন বিনিয়োগকারীকে ঝুঁকিও বিবেচনা করতে হয়। একজন বিনিয়োগকারী কেন তার অর্থটাকে বিনিয়োগ করবে? অবশ্যই আয়ের জন্য, তাই না? মানে সে তো ওইখান থেকে কিছু অর্থ বা প্রতিদান প্রত্যাশা করে, যে প্রত্যাশাটা পূরণের জন্যই তো সে বিনিয়োগ করছে। তাহলে তাকে তো অবশ্যই প্রয়োজনীয় আয়ের হার নির্ধারক সমূহ সম্পর্কে জানতে হবে, এবং সে যদি চায় যে তার আয়ের হার সর্বোচ্চকরণ করবে এবং ঝুঁকিকে মিনিমাইজ করবে, অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকিকে মিনিমাইজ করবে, তখন তাকে প্রয়োজনীয় আয়ের হার নির্ধারণের সময় এই টাইম ভ্যালু অফ মানি, মুদ্রাস্ফীতির হার এবং ঝুঁকি অবশ্যই বিবেচনা করতে হবে। তো টাইম ভ্যালু অফ মানিটা কি? টাইম ভ্যালু অফ মানিটা হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থাৎ বর্তমানের যে অর্থটা রয়েছে, মানে একজন বিনিয়োগকারী বর্তমানে যে পরিমাণ বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে সেটার যে ভ্যালু আর ভবিষ্যতের যে ভ্যালু, সেটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ বর্তমানের মূল্য, মানে বিনিয়োগযোগ্য তহবিলের বর্তমান মূল্য অনেক বেশি, সেই জন্য বিনিয়োগকারী যখন আয়ের হার প্রত্যাশা করে তখন অবশ্যই সে এই টাইম ভ্যালু অফ মানির কথা চিন্তা করে সে ঝুঁকির পরিমাণটাও চিন্তা করে, এবং এই টাইম ভ্যালু অফ মানি চিন্তা করে সে কিন্তু তার প্রত্যাশিত আয়ের হারটা অবশ্যই কি রাখে? বেশি রাখে। আবার যখন সে মুদ্রাস্ফীতির কথা চিন্তা করে তখন দেখো মুদ্রাস্ফীতি কি করে? অর্থের মূল্যমানকে কমিয়ে দেয়। আমি যে উদাহরণ দিচ্ছিলাম একটু আগে, যে বর্তমানে 1 টাকায় হয়তো তুমি একটা চকলেট পাবে না, কিন্তু 10 বছর আগে 1 টাকায় চকলেট পাওয়া যেত। তো এই যে মুদ্রাস্ফীতির কারণেই কিন্তু এই চকলেটের দামটা বেড়ে গেছে। তার মানে কি হয়েছে? তোমার যে মুদ্রার মূল্যটা, মুদ্রা মানটা, সেটা কিন্তু কমে গেছে, এবং মুদ্রাস্ফীতি অর্থের মূল্যমান কমিয়ে দেয়। ফলে তোমার আজকের যে বিনিয়োগযোগ্য তহবিলটা রয়েছে সেটা হয়তো ভবিষ্যতে তার মূল্যমানকে হারাবে। এই জন্য একজন বিনিয়োগকারী কি করে? প্রয়োজনীয় আয় হার নির্ধারণের সময় তার এই মুদ্রাস্ফীতির হারটাকেও সংযুক্ত করে দেয়, অর্থাৎ রেট অফ রিটার্ন নির্ধারণের ক্ষেত্রে সে এই মুদ্রাস্ফীতির হার সংযুক্ত করে তারপরে রেট অফ রিটার্ন বা আয়ের হার নির্ধারণ করে। আর ঝুঁকির কথা তো বললামই, কারণ যেহেতু আজকে বিনিয়োগ করবে এবং ভবিষ্যতে সে প্রতিদান পাবে, অবশ্যই ঝুঁকিরও একটা আর্থিক পরিমাপ নির্ধারণ করে তারপরে সেই ঝুঁকির হারটাও কিন্তু সে একজন বিনিয়োগকারী আয়ের হারের সাথে সংযুক্ত করে দেয়। তো এই যে আজকে এত কিছু পড়ালাম, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।